একটি গণধর্ষণের কেস প্রমাণ থাকা সত্ত্বেও ব্লাইন্ড কেসে পরিণত হচ্ছিল, কারণ ভিকটিমের মুখে লাগানো হয়েছিল ভয়ের তালা। আজ আমরা দেখব এই অদ্ভুত কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। তো তোমরা বলছিলে যে তোমার বন্ধু সঞ্জয় গড়ার খারাপ লাগছিল। কেন খারাপ লাগছিল? স্যার, ও যেটা করেছে সে ব্যাপারে ও খুব কষ্ট পাচ্ছিল, ও খুব অনুতাপ করছিল। কি করেছিল? কেন পস্তাচ্ছিল? কেননা ও একজন মেয়েকে অটোতে তুলে আর দুইজন লোকের সাথে মিলে মেয়েটাকে বলাৎকার করেছিল। হ্যাঁ স্যার। হে সঞ্জয়, কি হয়েছে? তুই এত টেনশনে আছিস কেন? ওই পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, ডেকেছে আমাকে। আমি যাচ্ছি না। আরে তোকে কেন ডাকছে বে? আর তুই যাচ্ছিস নাই বা কেন? ওই যাদের যাদের পুলিশ রেকর্ড আছে সবাইকেই ডাকছে। হ্যাঁ সে তো জানি ভাই, ওই ইনস্টিটিউটের কাণ্ডটা হয়েছে না, তবে খুব খারাপ হয়েছে ভাই। আর ওই বেচারা মেয়েটা নিজের মুখও তো খুলছে না। এই সঞ্জয়, তুই জানিস নাকি কিছু এ ব্যাপারে? এই জন্য তুই পুলিশ স্টেশনে যাচ্ছিস না? আরে বল না ভাই, কিরে জানিস নাকি কিছু? এই শালা রেপটা করলো কে বলতো? মানে আমাদের চেনা না কেউ নাকি? ওই রেপ কেসে 3 জন লোক ছিল, আর 3 জনের মধ্যে একজন আমি হচ্ছিলাম শালা। 2 দিন আগে সঞ্জয় গড়া তোমাদের বলেছিল যে ও সুনিতার বলাৎকারের শামিল আছে, কিন্তু তোমরা শুনেও চুপচাপ ছিলে। স্যার, আমরা বুঝতে পারিনি যে ও সত্যি বলছে না মিথ্যে বলছে। স্যার, ও এত মদ খেয়েছিল আমরা ভেবেছিলাম ভুলভাল বকছে। এত বড় কাণ্ড করে কেউ কখনো ভুলভাল বকে? যদিও সত্যি মদ্যপ অবস্থা ছিল, তোমরা জানার চেষ্টা করেছো যে মিথ্যে বলছে না সত্যি বলছে। এখন তো বললাম স্যার, মারবেন না। যা জানো সব সত্যি করে বলো, নাহলে সবকিছু ভেঙে ফেলবো। ওই দিন ওর সাথে 2 জন আর কে ছিল? এ সঞ্জয়, তুই ছাড়া আর কে কে ছিল এই রেপ কেসটায়? বিকাশ দেবমানি আর গোবিন্দ হেগড়ে। স্যার, আমরা সত্যি কথা বলছি। স্যার, আমরা জানতাম না সঞ্জয় সত্যি কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে। আরে তোর দেখা কোথায় করেছিলি? বারে ওই রাতে আমরা এত মাল খেয়েছিলাম যে একদমই হুঁশে ছিলাম না। কি করবো ভাই, এমনিতেই টাকা পয়সা নেই কাছে। এত নেশা হয়ে গেছিল যে পুরো শরীরে যেন আগুন লেগে গেছিল, আর যেটা শুধু মদে নিপ্ত না। আরে বাপরে, আরে ভাই দুটো দেখছি। বিকাশ, বল। তুই গাড়ি চালাতে পারবি তো? আরে গাড়ি কি, আমি এরোপ্লেনও চালিয়ে দেবো। হ্যাঁ রে, কথাটা হেভি বলেছে। এখন আমরা যদি কোনো মেয়ে পেয়ে যাই তাহলে নেশাটা একদম ডাবল হয়ে যাবে। আমার কাছে তো ভাই টাকা নেই, যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। হীরা ভাইয়ের কাছে অনেক মেয়ে আছে, কিন্তু হীরা ভাই এমনি ফোকটে দেবে না মেয়ে। আবে সারা, মাল খেয়ে নাই মেয়েদের কথা তুলতেই নেই। এখন তো মেয়ে না হলে হবে না। তোর ধান্দাটা কি বলতো? একটা কাজ কর, ওই একটা রাউন্ড মারি ইনস্টিটিউট রোডে। চল না, গিয়ে একবার দেখাই যাক, যদি কলেজের কোনো মস্ত মেয়েকে যদি আমরা পেয়ে যাই। হ্যাঁ চল। কি করলাম এটা?
কি করলাম? মেয়েটা খুবই বাচ্চা ছিল রে। সালা এমন লাগছিল যেন আমার শরীরে কোনো জানোয়ার ঢুকে গেছে। একদম হুঁশ ছিল না, কিচ্ছু বুঝিনি। ব্যাস একের পর এক, একের পর এক ওই ওই মেয়েটার মুখটা মনে পড়লেই মনে হয় যেন নিজের মুখটা লুকিয়ে নি। আমি তোমাদের কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে যেতে দাও। আমরা সেদিন খুব খারাপ কাজ করে ফেলেছি রে। একটা একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলেছি। সঞ্জয় গড়া তোমাদের এত কিছু বলেছে আর তোমরা ভাবছো ও নেশায় শুধু কথা বলেছে। সঞ্জয় গড়া কোথায়? ও ম্যাঙ্গালোরে নেই সেটা আমরা জানি। ওর ফোন লোকেশন থেকে আমরা এটুকু জানি ও মাইসোরে আছে। মাইসোরে ও কোথায় আছে? বাচ্চাদের দিবিকে বলছি, আমি জানি না স্যার। স্যার, কাল রাত্রিরে ওর ফোন পেয়েছিলাম। আমি ওকে বলেছিলাম পুলিশের কাছে স্যারেন্ডার কর। না ভাই, আমি আমি পুলিশের কাছে যাব না। আমার খুব ভয় লাগছে। গ্যাং রেপ করেছিস তুই, বিশাল বড় অপরাধ। যদি কেউ জানতে পারে না, যদি পাবলিকের হাতে পড়িস, তোকে টুকরো টুকরো করে দেবে। জেলটাই তোর কাছে নিরাপদ জায়গা রে, আমার কথা শোন। তারপর থেকে ও ফোনটা বন্ধ করে রেখেছে। জানি না কোথায় আছে, কি করছে। স্যার, আমি ওকে ফোন করে রাজি করতে চেয়েছিলাম, কিন্তু ওর ফোনটা বন্ধ ছিল স্যার। আর যদি আমাদের অন্য কিছু করার ইচ্ছে থাকতো, যদি আমরা ওকে বাঁচাতে চাইতাম, তাহলে আমরা আপনার ইনফর্মার রাজুর সামনে কেন কথা বলতাম স্যার? স্যার, সঞ্জয় গড়ার ফোন অন হয়েছে, লোকেশন বাগালকোট দেখাচ্ছে। নিজের বন্ধুর সাথে কথা বলবে? হ্যাঁ হ্যাঁ, বল। কি ঠিক করলি তুই? কি ব্যাপারে? আরে পুলিশের সামনে আসার ব্যাপারে। তোকে কি পুলিশ তুলে নিয়ে গেছে? হ্যাঁ, এই মুহূর্তে আমরা স্যারের সামনেই আছি। দেখ ভাই সঞ্জয়, স্যার বলছেন যে তুই যদি এখানে এসে নিজের অপরাধ কবুল করিস তাহলে খুব কম সাজা হবে। দেখ সঞ্জয়, যদি পালানোর চেষ্টা করিস তাহলে আমরাও ফেসে যাব। কিন্তু আমরা তো কিছু করিও নি ভাই। সঞ্জয় গড়া, আমি ইন্সপেক্টর কথা বলছি। হ্যালো, কেটে দিল। এই সঞ্জয় গড়াকে দ্রুত ট্র্যাক করো। বিকাশ দেববানি আর গোবিন্দ হেগড়েকেও তুলে নাও। স্যার, বিকাশ দেববনি এখানে এসেছিল, আমরা ওকে জিজ্ঞাসাবাদ করেছি। অটোরিকশা ড্রাইভার স্যার। স্যার, ও যখন এখানে এসেছিল তখন অটো নিয়েই এসেছিল। মানে অপরাধী নিজে হেঁটে আমাদের সামনে এসছে আর আমাদের হাত থেকে বেরিয়ে গেল। আমরা জানতামই না যে ও অপরাধী। তুলে আনো দুজনকে। বলুন, বিকাশ দেববনি বাড়িতে? বিকাশ, ওঠ, চল, ওঠ, স্যার, ওকে করেছে স্যার। ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? স্যার, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? আমাকে কিছু তো বলুন। লোকেশ, অটোটা নিয়ে এসো। স্যার, 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 আমার ভাইকে কেন নিয়ে যাচ্ছেন? স্যার, কি করেছো? স্যার, স্যার, আমার স্যার। স্যার, অটো ড্রাইভার বিকাশ দেববনি কাস্টডিতে। সঞ্জয় গড়ার ফোন এখনো সুইচ অফ, কিন্তু আমরা ট্র্যাকিং এ দিয়ে দিয়েছি। কিন্তু স্যার, গোবিন্দর বাড়ির অ্যাড্রেস নেই আমাদের কাছে। পুরো ফোর্স লাগিয়ে দাও। সোর্সদের বলো সঞ্জয় গৌড়া আর গোবিন্দ হেগড়ের পুরো কুণ্ডুলি বার করতে। এখন এই কেসের ক্লোজ করার সময় সামনে চলে এসছে, আর একটু বাকি আছে। ভিকটিম সুনিতা দেব রেড্ডি অবাক হয়ে গিয়েছিল যে তার চুপ থাকা সত্ত্বেও কিভাবে পুলিশ তার সেই 3 জন অপরাধীকে চিনে ফেলেছিল আর তার মধ্যে একজনকে গ্রেফতারও করে ফেলেছিল। অটো ড্রাইভার বিকাশ দেববনি পুলিশি হেফাজতে ছিল। শুধু সঞ্জয় গৌড়া আর গোবিন্দ হেগড়েই ধরা পড়ার অপেক্ষায় ছিল। কিন্তু এমন কিছু ঘটল, এই কেসের অপরাধীরা এমন কিছু করে বসলো যার ফলে কেসটাই পুরোপুরি উল্টে গেল। কেসে জড়িত সবাই অবাক হয়ে গেল, আর এই কেসটাকে একটা সাধারণ কেসের থেকে আলাদা করে দিল। স্যার, 4 নম্বর লাইনে আপনার ফোন এসেছে। কোন সঞ্জয়। কোন সঞ্জয়? জানি না স্যার, বলছে অপরাধ করেছে, স্বীকার করতে চায়। হ্যালো, আমি ইন্সপেক্টর প্রতাপ শেট্টি বলছি। স্যার, স্যার, আমি সঞ্জয় গৌড়া বলছি স্যার। স্যার, আমি একটা খারাপ কাজ করেছি স্যার, কিন্তু স্যার আমি জেনে বুঝে করিনি স্যার। স্যার,
আমি খুব নেশার ঘরে ছিলাম স্যার। তুমি ইনস্টিটিউট গ্যাং রেপে যুক্ত ছিলে? হ্যাঁ স্যার, কিন্তু স্যার আমি আমি ইচ্ছা করে করিনি স্যার। তুমি আগে সারেন্ডার করো, নিজের অপরাধ স্বীকার করো, তারপরে আমরা দেখব কি করতে পারি। স্যার, সঞ্জয় গড়ার ফোন অন হয়েছে। লোকেশন মেহতাবনগর বস্তি। জিতু বলল যে ও ওখানেই থাকে, আর ও ওর অ্যাড্রেসও জানে। গুড। তুমি এই বিকাশ দেবমণিকে ট্র্যাক করো, আমি সঞ্জয় গৌড়াকে ঘাড় ধরে তুলে আনছি। সঞ্জয়, আমি তোমার কনফেশন তো শুনে নিয়েছি, কিন্তু তোমাকে আগে সারেন্ডার করতে হবে। তোমার কাছে আর কোনো রাস্তা নেই। না স্যার, আমি জেলে যাব না স্যার। তুমি একটা মেয়ের জীবন বরবাদ করেছো। আমি ওই মেয়েটার জীবন তো আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু স্যার আমার আমার জীবনও দরকার নেই স্যার। আমি তো শুধু শুধু পুলিশের সামনে স্বীকার করতে চেয়েছিলাম। তাই স্যার আমি আপনাকে ফোন করেছি। আমি পুলিশ স্টেশনে যাবো না। আমি এই পৃথিবীতে থাকার যোগ্য নই স্যার। আমি বাঁচতে চাই না স্যার, বাঁচতে চাই না আমি। স্যার। মহেন্দ্র, ইনস্টিটিউট গ্যাং রেপে অভিযুক্ত সঞ্জয় গোরা আমাকে ফোন করেছে। ওকে স্যার, আমরা ওকেই তুলতে যাচ্ছি। মেহতাবনগর বস্তি। তুমি তাড়াতাড়ি পৌঁছো, ও সুইসাইডের ভয় দেখাচ্ছে। ও যেন এই সুযোগটা না পায়। ইয়েস স্যার। নাচাপ্পা, ফুল স্পিড। এখানেই থাকে। স্যার, এই গাড়িটা। সঞ্জয়, সঞ্জয় দরজা খোলো। সঞ্জয়, সঞ্জয় বেঁচে আছে, হসপিটাল নিয়ে চলো। স্যার, সঞ্জয়ের জ্ঞান ফিরে এলে ওর কনফেশন নিয়ে নিচ্ছি। বিকাশ দেবমণির কি খবর? ভাঙছে না স্যার, একই কথা বলে যাচ্ছে। এসবে ওর যুক্ত নয়। না 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 স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি সেদিন কিচ্ছু করিনি। আমি রাত্রিবেলা ছিলাম বাড়িতে স্যার, আমি সত্যি বলছি। আমার ভাইকে জিজ্ঞেস করুন স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি কিছু ওর অটো রিক্সা কাস্টডিতে নিয়ে নিয়েছি স্যার। স্যার, এবার তো শুনে তাকে মুখ খুলতেই হবে, আর তো চুপ করে থাকলে চলবে না। হ্যালো স্যার, এই তৃতীয় আরোপী গোবিন্দ হেগড়েকে ট্রেস করা গেছে। কোথায়? স্যার, মালতী নগরে। কিন্তু একটা প্রবলেম আছে স্যার। কি প্রবলেম? ও নিজের একটা বন্ধু আসলামকে ফোন করেছিল, আর আসলাম আমাদের ফোন করে বলল যে স্যার গোবিন্দ হেগড়ে সুইসাইড করতে গেছে। আরে আসলাম, আমি পুলিশের কাছে যাব না। তুই ওদেরকে বলে দে, আমাকে ওরা জ্যান্ত পাবে না। আরে গোবিন্দ, কি পাগলের মতো কথা বলছিস তুই? দেখ, আমি তোকে সাহায্য করতে পারি। তুই শুধু আমাকে একটাই সাহায্য কর ভাই, এই কথাটা পুলিশকে বলে দে ভাই। আমি আর বাঁচতে চাই না ভাই। কেউ মালতীনগরে পৌঁছেছে কিনা? গোবিন্দ হেগড়ের বাড়ি। স্যার, আমরা রাস্তাতেই আছি। ওর বন্ধু আসলাম আমার সাথেই আছে। 5 মিনিটেই ঢুকছি স্যার। আমরাও পৌঁছচ্ছি। অরবিন্দকে অ্যাড্রেস মেসেজ করো। স্যার, হ্যাঁ, এইটা গোবিন্দর বাড়ি। হ্যাঁ গোবিন্দ, হ্যাঁ গোবিন্দ, দরজা খোল। স্যার, স্যার গোবিন্দ দরজা খুলছে না। ধরো ধরো, তাড়াতাড়ি, কুইক। এখনো নিঃশ্বাস পড়ছে, হসপিটাল নিয়ে চলো তাড়াতাড়ি।
সুনিতা, এই তিনজনই এখন আমাদের হেফাজতে। ওই প্রথমজন সঞ্জয় গৌড়া আর দ্বিতীয়জন গোবিন্দ হেগড়ে। এরা দুজনেই সুইসাইড করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা এদের বাঁচিয়ে নিয়েছি। কিন্তু আমরা চাই না এদের মৃত্যু এত সহজ হোক। আমরা চাই এরা কষ্ট পাক, যন্ত্রণা ভোগ করুক, সারা জীবন যাতে মনে রাখে এরা যেটা করেছে কতটা ভুল ছিল, কতটা ভয়ানক ছিল। এদের সাজা দেওয়ার জন্য এখন আর তোমাকে বলতেই হবে। হ্যাঁ মা, তোর স্টেটমেন্ট দিয়ে দে। বলে দে মা, সব কিছু বলে দে। সঞ্জয় আর গোবিন্দ অপরাধ স্বীকার করেছে, কিন্তু এ বিকাশ দেবমণি, এর বক্তব্য সেই রাতেও ছিল না। ও নিজের বাড়িতে ঘুমোচ্ছিল। আপনারা আমাকে এইভাবে এখানে রাখতে পারেন না, আর আমি কিছু করিনি। আমি ওই রাত ওখানে ছিলাম না। ঠিক করে দেখো, এ কি ওখানে ছিল না ছিল না? ওই তিনজনের সাথে সাথে আমরা ওই অটোটাকেও কাস্টডিতে নিয়েছি, যেটায় ওরা তোমাকে তুলেছিল। ব্যাস, শুধু একবার এদের আইডেন্টিফাই করে নাও, আর ওই অটোটাকেও আইডেন্টিফাই করে নাও। তারপর আমরা চার্জশিট ফাইল করব, মোকদ্দমা চালাবো, আর এই তিনজনকে সারা জীবন জেলে পচাবো। এখনো যদি তুমি না বলো আর মুখ না খোলো, তাহলে আমাদের বাধ্য হয়ে এদের ছাড়তে হবে। প্লিজ নিজের বয়ান দাও, নিজের জন্য, কানুনের জন্য, সমাজের জন্য। প্লিজ নিজের স্টেটমেন্ট দাও, প্লিজ। সুনিতা মা, এটাই একটা সুযোগ, তুই তোর অপরাধীদের শাস্তি দিতে পারবি। বাবা, ওই লোকগুলো ওদের শাস্তি পাওয়ার পর আমাকে খুঁজে ওরা মেরে ফেলবে। না মা, এরকম কিচ্ছু হবে না। কিন্তু তুই যদি আজ সাহস না দেখাস, ওদের শাস্তি দেওয়া যাবে না। এরপরে ওরা যা ইচ্ছা করতে পারে। চল সুনিতা, চুপ থাকিস না, দিয়ে দে স্টেটমেন্ট। এবার ওদের পালা ভয় পাওয়ার, ওদের পালা কষ্ট পাওয়ার। গ্যাংরেপের দুই অভিযুক্ত সঞ্জয় গৌড়া আর গোবিন্দ হেগড়ে আত্মহত্যা করতে চলেছিল, কিন্তু পুলিশ তাদের বাঁচিয়ে ফেলে যাতে তারা তাদের অপরাধের শাস্তি পেতে পারে। সঞ্জয় আর গোবিন্দ দুজনেই স্বীকার করেছিল যে তারা যা করেছে তাতে তারা পস্তাচ্ছে। দুজন তাদের অপরাধ স্বীকার করে নিয়েছিল, আর তারা এই স্টেটমেন্টও দিয়েছিল যে বিকাশই ছিল তাদের তৃতীয় সঙ্গী আর অটো বিকাশই চালাচ্ছিল। কিন্তু বিকাশ নিজের অপরাধ স্বীকার করতে কিছুতেই রাজি ছিল না। এবার এই কেসের আসল সুতো ভিকটিম সুনিতার হাতে ছিল। হয় সে পুলিশকে বয়ান দিয়ে নিজের অপরাধীদের শাস্তি দিতে পারবে, আর না হলে ভয়ের অন্ধকার কুঠুরিতে বসে থেকে নিজের কষ্টকে সারা জীবন পুষে রাখবে। যদি কাউকে কিছু বলিস না, তোকে কেটে কুচি কুচি করে দেবো। এখনো যদি তুমি না বলো, তাহলে আমাদের বাধ্য হয়ে এদের ছাড়তে হবে। এটাই একটা সুযোগ, তুই তোর অপরাধীদের শাস্তি দিতে পারবি। দিয়ে দে স্টেটমেন্ট। এবার ওদের পালা। এরা ওই তিনজন যারা ওই দিন রাত্রিবেলা আমাকে হোস্টেল থেকে জোর করে তুলে নিয়ে গেছিল ওদের নিজেদের অটোতে। গোবিন্দ হেগড়ে নামে যে লোকটা, সে আমার স্টোলটাকে অটোর বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর ওই আমার পার্সটাও বাইরে ফেলে দিয়েছে। সঞ্জয় আমাকে অটোর ভেতরে প্রথমে রেপ করে, আর যে দ্বিতীয়জন বিকাশ দেবমণি আর গোবিন্দ হেগড়ে, ওরা দুজন আমায় অটোর বাইরে নিয়ে এসে রেপ করে। তিনজন দুবার আমার রেপ করে। বিকাশ সবার আগে আমায় হুমকি দিয়েছিল হাতে রেঞ্জ নিয়ে, আর আমাকে যখন রোডে ছেড়ে দিল তখন সঞ্জয় আমাকে হুমকি দিয়েছিল
সুনিতার বয়ান অনুযায়ী ওর সাথে রেপ করা তৃতীয় সন্দেহভাজন বিকাশ দেবমণিই ছিল। কিন্তু স্যার বিকাশ তো বলছে ও যুক্তই ছিল না। কিন্তু এটা তো ঠিক স্যার, ওর অটোটা ব্যবহার করা হয়েছে। স্যার, সুনিতা নিজের বয়ানে বিকাশের অটোরিকশার সমস্ত ডিটেল দিয়েছে স্যার। তখন আমি অটোর পেছনে আরিস নায়ার এন্টারপ্রাইজ স্টিকারটা দেখেছিলাম। সুনিতা নিজের বয়ানে লিখেছে যে অটোরিকশার ড্যাশবোর্ডে গণেশের মূর্তি ছিল, আর ওই মূর্তির সামনে আমি প্রার্থনাও করেছিলাম। চুপ 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 কর, চুপ। অটোর সামনে আমি গণেশ ঠাকুরের মূর্তি দেখেছিলাম, যার কাছে অনেক প্রার্থনা করেছিলাম। স্যার বিকাশের অটোতে না আছে কোনো গণেশ মূর্তি, আর না RS নায়ার এন্টারপ্রাইজেস এর কোনো স্টিকার। অরবিন্দ, এই মূর্তি আর স্টিকার তো আরামসে চেঞ্জ করা যায়। হ্যাঁ স্যার, কিন্তু বিকাশ মানছে না, আর বারবার একই কথা বলছে। ওই রাতে বাড়িতে ছিল। আমাদের কাছে সুনিতার স্টেটমেন্ট আছে, ওর মেডিকেল রিপোর্ট। 3 জন আরোপীর মধ্যে 2 জনের বয়ান, সঞ্জয় আর গোবিন্দ ছিল। শুধু এই বিকাশ দেবমণি যে নিজের ইনভলভমেন্ট অস্বীকার করছে। স্যার আমরা সঞ্জয় আর গোবিন্দের কথা মতো যদি বিকাশকে অপরাধী মেনেও নিই আর সুনিতাকে আইডেন্টিফাই করেও নেয়, তাহলে ও কোর্ট থেকে বেরিয়ে যেতে পারে। বিকাশের জন্য কোর্টে আমাদের কেস কমজোরি হয়ে যেতে পারে স্যার। আমাদের এই কেসটাকে ওয়াটার টাইট বানাতে হবে। আমরা প্রথমেই এই কেসে অনেক চান্স নিয়েছি, কিন্তু কোর্টে আমাদের একটুও ঝুঁকি নেওয়া যাবে না। এসো সুনিতা, চলো। সুনিতা, তুমি আমাদের বলেছ যে তুমি ওই অটোতে 2টো জিনিস নোটিস করেছো। এক, RS নায়ার এন্টারপ্রাইজেস স্টিকার, আর দ্বিতীয়টা গণেশ মূর্তি। এই 2টো জিনিস ওই রিক্সায় ছিল। দেখো সুনিতা, আসল অপরাধীর কাছে পৌঁছানোর জন্য আমাদের আসল ইনফরমেশন অবশ্যই জরুরি। এই জন্য আমি জিজ্ঞাসা করছি, তুমি শিওর? কারণ সেই সময় তুমি ভয় পাচ্ছিলে, মানসিক চাপে হয়তো তোমার কিছু মনে পড়ছিল না, হয়তো তুমি অন্য কিছু দেখেছো, আর হয়তো অন্য কিছু মনে পড়ছে। এরকম কোনো ব্যাপার নয় তো? এই 2টো ফটোকে ভালোভাবে দেখো। এটাই ছিল? না স্যার, এরকম ছিল না। আমার খুব ভয় করছে মা, এসব দেখে আমার ওই রাতটা মনে পড়ে যাচ্ছে। ওকে ওকে, রিল্যাক্স। আমি আর তোমাকে চাপ দেবো না, আর কিচ্ছু জিজ্ঞাসা করবো না। রিল্যাক্স। অরবিন্দ, বিদ্যা, এখন আমাদের এই কেসকে পুলিশ স্টেশনের, আমাদের ক্যারিয়ারের সব থেকে মজবুত আর ওয়াটার টাইট কেস বানাতে হবে। এই জন্য আমরা একটাও প্রমাণ ছাড়বো না। কোনো বয়ান বা প্রমাণে সন্দেহের কোনো অবকাশ থাকা চলবে না। এই 3 জন অপরাধীর 20 নভেম্বরের রাত্রির থেকে আজ 29 নভেম্বর পর্যন্ত আমার প্রত্যেকটা মিনিটের রিপোর্ট চাই। ওদের এক এক মুভমেন্ট, এক এক কাজ, সমস্ত কিছু চাই। কেননা এই কেসে ছোট ছোট প্রমাণগুলো অনেক বড় প্রমাণ হয়ে দাঁড়াবে। এম আই ক্লিয়ার? স্যার ইংরেজিতে একটা কথা আছে, সো নিয়ার ইয়েট সো ফার। এই গ্যাংরেপ কেসে 3 অভিযুক্তই পুলিশের হেফাজতে রয়েছে। তাদের মধ্যে 2 জন আত্মহত্যা করার নাটকও করেছিল, আর নিজেদের অপরাধ নিজেদের ইচ্ছেতেই স্বীকার করেছিল। কিন্তু একজন অভিযুক্ত খুব চালাকির সঙ্গে খেলছিল। সে নিজের কথা দৃঢ় ছিল যে সেই অপরাধে সামিল ছিল না, আর খুব চালাকি করে সে তার অটোরিকশার ডিটেলিংও পাল্টে ফেলেছিল। কিন্তু পুলিশ এরকম কিছুই হাতছাড়া করতে চাইছিল না, যার ফলে বিকাশ আর বাকি 2 অভিযুক্ত সঞ্জয় এবং গোবিন্দ কোনো আইনি লুপহোলের কারণে মুক্ত হয়ে ঘুরতে পারে। পুলিশ দৃঢ় সংকল্প করে ফেলেছিল যে এই কেসটা ওয়াটার টাইট হবে, আর সেরকমই হলো। সাহেব, ওই দিন আপনাকে এটাই বলতে চাইছিলাম যে সেদিন রাতে আমার ভাই আমাদের বাড়িতেই ছিল। রাত্রে 8টার সময় আমরা খাবার খেয়েছি একসঙ্গে, তারপর তো বাড়ির বাইরে একদম যাইনি। যদি তোমার মনে হয় তুমি তোমার রেপিস্ট ভাইকে বাঁচিয়ে মহান কাজ করছো, তাহলে মনে রেখো ওই 3 জনের সাজা তো হবেই, আর তোমার বিরুদ্ধে পুলিশকে বিভ্রান্ত করা আর প্রমাণ লোপাটের চার্জ দেওয়া হবে। মনে রেখো। চলো। স্যার, এই চন্দন দেবমণি বিবাহিত, ওর একটা 5 বছরের বাচ্চাও আছে, আর ওর বউ আর বাচ্চা ওর বউয়ের বাপের বাড়িতে আছে স্যার। ওখানকার অ্যাড্রেস বের কর রাজু, চন্দনের স্ট্রিট থেকে জানতে হবে।
ওর দেওরের সত্যটা কি? কি স্যার, যে অটোগুলো আমাদের এখানে সার্ভিসের জন্য আসে তাতে আমরা স্টিকার লাগিয়ে দিই। সব অটোতেই? হ্যাঁ স্যার, মাঝে মাঝে আটকাই না, অটোওয়ালারা ওগুলো নিয়ে চলে যায়, পরে লাগিয়ে দেয়। আবার কেউ লাগায়ও না, এটা কোনো ফিক্স না। আচ্ছা, এটা বলতে পারো 20 থেকে 29 নভেম্বরের মধ্যে এই অটোগুলো এখানে সার্ভিস করতে এসেছিল? এভাবে দেখে বলা একটু মুশকিল স্যার, আমাকে একটু রেকর্ডটা দেখে বলতে হবে। চেক করে আমাকে বলো তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, একদম। সঞ্জয় আমাকে নিজে বলেছিল যে ওরা কোনো একটা বারে বসেছিল, ওরা খুব খেয়েছিল স্যার, আর ওখান থেকে ওরা ইনস্টিটিউট রোডেও যায়। ওই রাতে সঞ্জয় গোড়া তোমাদের যা যা বলেছে সব এতে লেখো, প্রতিটা শব্দ, আর তারপর সাইন করে দেবে। কোন বারে বসেছিলি সেই রাতে? মুরলীধর। দাদা তোমায় বলে দিচ্ছি, যাই হয়ে যাক না কেন কিছু স্বীকার করো না কিন্তু। আমি তো কিছুই বলবো না, কিন্তু ওরা যদি তোর বৌদির কাছে পৌঁছে যায় তাহলে? দাদা যা হয় করো, কিন্তু আমাকে এখান থেকে বার করো। আমার যা করার দরকার ছিল আমি করেছি বিকাশ। এরকম বলো না দাদা, এরকম বলো না। সঞ্জয় আর গোবিন্দ এরকম করবে জানতাম না। এটা হয়ে গেছে ভুল, কিন্তু একটা ভুলের জন্য সারা জীবন ভিতরে পৌঁছতে হবে নাকি? হ্যাঁ ম্যাডাম, গত এক সপ্তাহে আমি এরকম মূর্তি একটাই বেচেছি। আপনার কি করে মনে আছে যে আপনি একটা মূর্তিই বেচেছিলেন? এই দেখুন না ম্যাডাম, আমার খুব ভালো করে মনে আছে আমি গত সপ্তাহে এরকম মূর্তি একটাই বিক্রি করেছি। তাহলে সে কাস্টমারকেও চেনেন। এ কিনেছিল? একটা মেয়ে এসেছিল। বিকাশের বৌদি। এই মহিলা বিকাশের সব থেকে কাছের। উঠিয়ে নাও একে। হ্যাঁ স্যার, আমাদের রাজু বিকাশের বৌদির বাপের বাড়ির নাম্বারটা খুঁজছে, পেয়ে যাবে স্যার। স্যার, আমি এই তিনজনকে ভালো করেই চিনি, আমি জানি এরা তিনজন কি করেছে। তোমাকে বয়ান দিতে হবে। 20 নভেম্বর রাতে ওরা এখানে মদ খাচ্ছিল। নিশ্চয়ই দেবো স্যার, এই তিনজন কাজই এত নোংরা করেছে। আর একটা কথা স্যার, কি? এই বিকাশ আছে না, অটো ড্রাইভার, এখানে একদম রেগুলার, সপ্তাহে 2-3 বার তো এখানে আসবেই। গতবারে ওর কাছে যখন পয়সা ছিল না, আমি ওকে ধার দিয়েছিলাম। কাকা, আর আজকে টাকা একটু কম, পরে দিচ্ছি। হ্যাঁ, পরে দেবো। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যা, কিন্তু পরের বার মনে করে দিয়ে দিবি। হ্যাঁ পাকা কাকা, পাকা দেবো বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ কাকা। তারপর থেকে ওর আসেনি। এই ওই দিনের বিলটা আমার কাছে আছে। পাখি যেমন এক একটা খড়কুটো এক একটা পাতা জোগাড় করে নিজের বাসা বানায়, তেমন পুলিশও ছোট ছোট তথ্য আর প্রমাণ এক জায়গায় করে নিজেদের কেসের এমন বাসা বানাচ্ছিল যেন সেটা কেল্লার মতো শক্ত হয়। যখন এই কেসটা শুরু হয়েছিল তখন পুলিশের হাতে কিচ্ছু ছিল না, ভিকটিমের অভিযোগ পর্যন্ত ছিল না, আর এখন এই কেস কোর্টে পেশ করার মতো করে তৈরি করা হচ্ছিল একটা মজবুত ওয়াটার টাইট কেস। অরবিন্দ, বিদ্যা, লোকেশ, কনগ্রাচুলেশনস। আমরা এই কেসের সমস্ত খুঁটি একদম ঠিকভাবে বুঝেছি, ব্যাস কোর্টে পৌঁছানো বাকি। ভয় লাগছে? ভয় পাওয়াই উচিত, কেননা তোমার জীবন এখন বিপন্ন। সাহেব, কি বলছিস সাহেব? ওইটাই যেটা তোমার স্ত্রী ভাগীরথী আমাদের বলেছে। ওই আমার স্বামী আমাকে পাঠিয়েছিলেন দেবী মায়ের মূর্তি কেনার জন্য। কেন পাঠিয়েছিল জানেন? জানি না সাহেব, ও আমাকে বলল মূর্তি কিনে আনো। বিকাশের অটো থেকে গণেশের মূর্তিটা বার করলো আর বলল এতটাই বড় হতে হবে। বুঝতে পেরেছো কেমন মূর্তি হবে? হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। তুমি আর কতবার এক কথা বলবে? ওই বিকাশের অটোর গণেশের মূর্তিটার মতো বড়। কিন্তু তুমি বলছো না কেন যে দেবীর মূর্তি তোমার কেন চাই? তুমি শুধু নিয়েই এসো, প্রশ্ন করার দরকার নেই। ওই দোকানদার পর্যন্ত তোমার স্ত্রীকে চিনে ফেলেছে। হ্যাঁ ম্যাডাম, এই মেয়েটাই, সঙ্গে একটা বাচ্চাও ছিল, এই 5-6 বছরের। এখন যদি তোমার স্ত্রীও এই কেসে জড়িত থাকে তাহলে তোমরা স্বামী স্ত্রী দুজনেই জেলে পচবে, আর তোমাদের অপরাধের ফলভোগ করবে তোমার নিরপরাধ বাচ্চা। বলো, সত্যিটা কি? তুমি একা ছিলে, না তোমার স্ত্রীও এতে জড়িত ছিল? সাহেব, আমার স্ত্রী ভাগীরথীর কোনো দোষ নেই। ও তো কিছুই জানতো না স্যার। কিন্তু আমরা সব জানি। আমরা জানি কে অপরাধী আর কে নয়। আমরা এও জানি যে তুমি তোমার ভাইয়ের অপরাধে কিভাবে জড়িত।
কিভাবে তুমি তোমার ভাইয়ের অপরাধকে ঢাকতে চেয়েছো আমরা তাও জানি। বিকাশ আমাদের সবকিছু বলেছে, সেটাকে তুমি জানো? বলেছিল স্যার। কবে কবে? সেই রাতে, যে রাতে ও কাণ্ডটা ঘটিয়েছে? না স্যার, আপনারা যখন সমস্ত অটোওয়ালাকে থানায় ডেকেছিলেন স্যার, তখন বিকাশ ভয়ের চোটে থরথর করে কাঁপছিল স্যার। ও সোজা ওর বন্ধু সঞ্জয়কে ফোন করেছিল। আরে সঞ্জয় মেয়েটা কিছু বলেনি তো কি হয়েছে? পুলিশ শহরের সবকটা অটোওয়ালাকে ডেকে পাঠিয়েছে। তুই বুঝতে পারছিস কিছু? আরে ভাই, আমরা কি করে বুঝবো যে ওই মেয়েটা আমাদের ব্যাপারে বলেছে কি বলেনি? আর যদি বলেই থাকে তাহলে আমাদের তিনজনের ব্যাপারেই বলেছে। আর তোর তোর অটোর পুরো বর্ণনাটাও দিয়েছে। কেস করেছে ভাই, কেস করেছে। ওর কি হবে? বড় ভুল হয়ে গেছে রে ভাই, খারাপ লাগছে এখন। খারাপ লাগা ছাড়, এখন কি করবো সেটা বল। আমি দেখি পরশুরাম দাদার সাথে একবার কথা বলি। তোরা তিনজন ভাবতে পারলি কি করে যে পালিয়ে বেঁচে যাবি? দাদা, আমরা ওই মেয়েটাকে বলেছি যে ও যদি মুখ খোলে তাহলে আমরা ওকে মেরে ফেলবো, কিন্তু তাও বলে দিয়েছে। দাদা দাদা কিছু করো দাদা, আমাদের বাঁচা। আর আর কোনোদিনও এরকম ভুল হবে না। আর আগেও তো এরকম ভুল কখনো করিনি। যদি পুলিশ ওই অটোটা তল্লাশি করে তাহলে তোরা তিনজন কিন্তু ভেতরে যাবি। তাহলে দাদা এখন কি করবো দাদা? এখন বেশি কান্নাকাটি করিস না, পরে অনেক করতে হবে। গোবিন্দকে ফোন কর আর চল। কি এসব তোরা কি করেছিস শালা? আমরা কি এইরকম লোক নাকি? হ্যাঁ হ্যাঁ, তোরা তিনজন এসব কি কাজ করলি? বিকাশ তোকে আমি চন্দন চন্দন, মারবার জন্য অনেক সময় পাওয়া যাবে। প্রথমে এটা ঠিক করতে হবে আমরা এদের বাঁচাবো কিনা। আরে এরা যা করেছে তাতে তো ফাঁসি হয়ে যাবে রে ভাই। সেটা জানি না, কিন্তু এদের লং জার্নি আছে। কি করবো রে আমি এখন পরশুরাম, কি করবো? প্রথমে তো অটোটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, পুরো ভালো করে ধুয়ে ফেল। হ্যাঁ, আর আগে এই স্টিকার আর এই মূর্তিটা দুটোকেই বদলে ফেল, বুঝেছিস? মেয়েটা নিশ্চয়ই এইসব দেখেছে আর পুলিশকে গিয়ে বলে দিয়েছে। পুরো নকশা বদলে দে, মনেই যাতে না হয় এই গাড়িটাই। সার্ভিসিংটা পর্যন্ত করে নিবি, টাকা তো খরচা হবেই। আর এই স্টিকারের মূর্তিটাও। আমি একজন প্রিন্টারকে চিনি, ওর একটা অটো স্পেয়ার পার্টের দোকান আছে আর ও গ্যারেজ স্টিকার বানানোর কাজও জানে। তাহলে গিয়ে স্টিকারটা নিয়ে আয়। হ্যাঁ, আর তার জন্য যত পয়সা লাগে দিয়ে দে। আমার কাছে তো আর কিছুই নেই। আমি আমার দিদির কাছ থেকে কিছু টাকা ধার নিতে পারি। 2,500 টাকা কেন? দিদি ওই চাকরির জন্য আগে টাকা জমা দিতে হবে। আসলে ওখানে স্যার বলেছে আমাকে 2,500 টাকা দিলে আমি কাজ পেয়ে যাব। গোবিন্দ, 200-250 হলে আমি দিয়ে দিতাম, কিন্তু 2,500 অনেক বেশি। দিদি কিছু একটা করো, খুব দরকার, আজই চাই। গোবিন্দ দিদির থেকে 2,500 টাকা ধার করেছিল স্যার। তারপর আমি মূর্তি কিনতে গেছিলাম তো সঞ্জয়ের দাদা পরশুরাম আমাকে আটকালো। কোথায় যাচ্ছ? ওই মূর্তি কিনতে। তোমরা দুজন যাবে না? তোমরা দুজন যাবে? কি বাচ্চাদের মতো কথা বলছো চন্দন? আমাদের মধ্যে কেউ যাবে না, একটাও যেন প্রমাণ না পায় পুলিশ। আমরা অন্য কাউকে পাঠাবো। ভাগীরথী বৌদিকে পাঠানো যাবে? হ্যাঁ, এটা হতে পারে। কোনো মহিলা গেলে কেউ সন্দেহ করবে না আর ব্যাপারটা আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাবে। আমার স্ত্রী ভাগীরথীর কোনো দোষ নেই স্যার, ওইসব কিচ্ছু জানতো না স্যার। ও শুধু ওই মূর্তিটা আমি বলেছিলাম বলে কিনেছিল। তোমরা সব কটা দোষী, সব কটা। তোমরা গ্যাংরেপ করার মতন শুধুমাত্র 3 অপরাধীকে বাঁচানোরই চেষ্টা করনি, বরং তাদের অপরাধ ঢাকতে চেয়েছো, পুলিশকে বিভ্রান্ত করেছো আর প্রমাণ লোপাটের চেষ্টা করেছো। পরশুরাম গড়া, গোবিন্দের বোন আছে, আমার সবার স্টেটমেন্ট চাই, প্রত্যেকটা ডিটেল আমার চাই। স্যার, আমি বলেছিলাম চন্দন, অপরাধীকে বাঁচানো একটা বড় অপরাধ। তুমি তো গেলে।
এরকম নোংরা অপরাধের শারীরিক ক্ষত সেরে ওঠে, কিন্তু মানসিক ক্ষত সারা জীবন ধরে কষ্টই দিয়ে যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমাদের দেশে মহিলাদের শোষণ করার এই ব্যাপারটা দিনের পর দিন বেড়েই চলেছে। আর অপরদিকে এই সমাজে মহিলাদের প্রতি সম্মানহানি করা হচ্ছে। মহিলাদের যারা সম্মানহানি করছে এবং মহিলাদের উপর ভয়ঙ্কর অপরাধ যারা করছে তাদের কঠিনতম সাজা দেওয়া অত্যন্ত প্রয়োজন। সময় এসে গেছে। কোর্ট একমাত্র অপরাধীদের দিকে নজর দেবে না, বরং পীড়িতদের দিকেও নজর দেবে। সঞ্জয় গৌড়া, গোবিন্দ হেগড়ে আর বিকাশ দেববানির বিরুদ্ধে আইপিসি 366 নম্বর ধারা অনুযায়ী কিডন্যাপিং এর জন্য, 376D নম্বর ধারায় গণধর্ষণ করার জন্য, 506 ধারায় অপরাধমূলক হুমকি দেওয়ার জন্য আর 34 নম্বর ধারায় এই সমস্ত অপরাধ একই উদ্দেশ্যে করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। 3 অপরাধীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। প্রত্যেক অপরাধীকে 1 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোর্ট জরিমানার টাকা ভিকটিমকে ক্ষতিপূরণ বাবদ দেওয়ার নির্দেশ দিয়েছে। সঞ্জয় গৌড়ার দাদা পরশুরাম গৌড়া আর বিকাশ দেবমানির দাদা চন্দন দেবমানিকে আইপিসির 201 নম্বর ধারা অনুযায়ী প্রমাণ লোপাট করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এই 2 দোষীকেই 3 বছরের শাস্তি আর তার সঙ্গে প্রত্যেককে 5,000 টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্যার, এরকমটা নয় যে আমি আগে বলতে চাইনি, কিন্তু ওদের হুমকিতে আমি একদম প্যারালাইজড হয়ে গেছিলাম। আমরা বুঝতে পারছি সুনিতা, আমরা তোমাকে দোষ দিচ্ছি না। ওই সিচুয়েশনটাই এরকম। তোমার জায়গায় অন্য কোনো বাচ্চার সাথে এরকম হলে হয়তো সেও এরকম করত। আসলে ওই জিনিসটাই খুব ভয়ঙ্কর। স্যার, আমি জানি যে আমার চুপ থাকার জন্য আপনাদের অনেক কিছু করতে হয়েছে, কিন্তু আমি ওই ভয়ের থেকে বেরোতেই পারছিলাম না। সেই রাতে ওরা আমাকে মেরে ফেলছিল, বা হয়তো মেরেও দিত। ভগবানের অশেষ কৃপা ওরা এরকম করেনি। তাহলে দুনিয়ার যে কোনো জায়গায় লুকিয়ে থাকলেও আমরা ওদের খুঁজে বার করতামই। তখন ওদের যাবজ্জীবন নয়, ফাঁসির সাজা হতো। সুনিতা, অপরাধ ভেবেচিন্তে হোক অথবা এক লহমায়, ধরা সবাই পড়ে। শুধু প্রয়োজন এটাই যে ভিকটিম ওই অপরাধের ভয়, ওই অপরাধের আতঙ্কে ভীত, সন্ত্রস্ত না হয়ে যায়। ঠিক আছে, যেটা হয়েছে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। এখন আগামী দিনের কথা চিন্তা করো। সুনিতা দেব রেড্ডির জন্য ইনস্টিটিউশন পুনরায় পরীক্ষার ব্যবস্থা করল। সে ভালো মার্কসও পেল আর সে এখন তার জীবনে সেটেল হয়ে গেছে। আর এই কেসের সমস্ত অপরাধী এই মুহূর্তে জেলে নিজেদের অপরাধের শাস্তি পাচ্ছে। এই কেসটা দৃঢ়ভাবে ফের এটাই প্রমাণ করলো যে ক্রাইম নেভার পেজ। এই কেসে পুলিশের হাতে কি ছিল? কিচ্ছু না। এই কেসে অপরাধীরা প্রমাণ লোপাট করার জন্য কি না করলো, কিন্তু শেষ পর্যন্ত অপরাধকে আইনের সামনে মাথা নত করতেই হলো। এই কেসে পুলিশ টিমের দৃঢ়তা আর মনোবল প্রশংসনীয় ছিল। তার সঙ্গে কোর্টের রায়ও প্রশংসনীয়, যেখানে অপরাধীরা নিজেদের শাস্তি কম করানোর জন্য নানা উপায় অবলম্বন করেছিল, যেমন অর্থনৈতিক দায়িত্ব, বয়স্ক বাবা মায়ের দেখাশোনা ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোর্ট নিজের জায়গা থেকে সরেনি আর একটা সঠিক রায় শুনিয়ে মহিলাদের সুরক্ষা আর মর্যাদা রক্ষার পক্ষে কোর্ট একটা উপযুক্ত পদক্ষেপ নিল। এই কেসে আরেকটি বিষয় উঠে এসেছিল, যখন অপরাধীরা নিজেদের অনুতপ্ত বলে দাবি করেছিল আর ধর্ষণের মতো অমানবিক অপরাধকে মদের নেশার জন্য দায়ী করল। আমরা আগেও কথা বলেছি, আবারও বলছি যে নেশা মানুষের প্রতিবিম্ব বদলাতে পারে, কিন্তু তার মূল চরিত্রকে নয়। ধর্ষণের জন্য নেশাকে দায়ী করার অর্থ খানিকটা সেই রকম হলো যেরকম অ্যাটম বমের জন্য বিজ্ঞানকে দায়ী করা হয়।